বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের এটা সম্ভবত 14তম লেকচার। এর আগের লেকচারগুলিতে আমরা দেখেছি যে স্বাধীনতার মাত্রা, এর ঠিক ইমিডিয়েট আগের লেকচারটায় স্বাধীনতার মাত্রা সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এখানে আলোচনা করব শক্তির সমবিভাজন নীতি সম্পর্কে। তো শক্তির সমবিভাজন নীতি সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের যে জ্ঞানের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। এবং আমরা দেখেছি সেখানে মোনোঅ্যাটমিক, ডায়াটমিক বা পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে তাদের ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রার মান কেমন হয়, সেইটাই কাজে লাগিয়ে বা সেই স্বাধীনতার মাত্রাটাকে ব্যবহার করে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1859 সালে তিনি শক্তির সমবিভাজন নীতি নিয়ে একটি তত্ত্ব প্রদান করেন বা সূত্র প্রদান করেন বা একটা আলোচনা দেন। সেটাই আমাদের শক্তির সমবিভাজন নীতি। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থ যদি কোনো জায়গায় থাকে তাহলে সেইখানে সেটা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে তার প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার উপরে শক্তির পরিমাণ কি থাকবে? একই থাকবে। শর্তটা কি? যে কোনো তাপীয় সাম্যে অবস্থিত হতে হবে, তার প্রত্যেকটা কোণার বা এভরি কর্নার টেম্পারেচার কী হতে হবে? একই হতে হবে। তাহলে তাপীয় সাম্যে কোনো গতীয় সংস্থার ক্ষেত্রে মোট শক্তি সবগুলো স্বাধীনতার মাত্রা প্রতি কী থাকে? একই রকম থাকবে। যদি মোনোঅ্যাটমিক একটা আইডিয়াল গ্যাস আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা হলো কত? 3। তাহলে এই 3টা মাত্রার উপরে শক্তির পরিমাণ কি থাকবে? একই থাকবে। হ্যাঁ, যে এদিকটায় বেশি, এদিকটায় কম, এদিকটায় তার চেয়ে বেশি, এমন না। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার উপরে শক্তির পরিমাণ একই থাকবে। এটাকেই শক্তির সমবিভাজন নীতি বলা হয়। এবং বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি দেখাতে সক্ষম হয়েছেন যে প্রত্যেক স্বাধীনতার মাত্রার উপরে শক্তির পরিমাণ থাকবে কত? হাফ কেটি। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার উপরে শক্তির পরিমাণ থাকবে হাফ কেটি। তাহলে এখন আমরা একটা জিনিস নিশ্চিত হচ্ছি, এটার মান প্রতিপাদন করে দেখব যে কিভাবে হাফ কেটি হয়। এখন বিষয় হচ্ছে যে মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। তাহলে প্রত্যেক স্বাধীনতার মাত্রায় শক্তির পরিমাণ যদি হাফ কেটি হয় তাহলে তার মোট একটা অণুর জন্য মোট শক্তির পরিমাণ হবে 3/2 কেটি। 3/2 কেটি। ওকে, তাহলে এটাই হলো আমাদের স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির বিভাজন। যেটা আমরা দেখব যে হাফ কেটি কিভাবে হয়। এখানে হাফ কেটির কে হচ্ছে কি? বোল্টজম্যান কনস্ট্যান্ট, যার মান আমরা জানি 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন। আর টি হলো কেলভিন টেম্পারেচার। কি টি হলো আমাদের? কেলভিন টেম্পারেচার। এই হলো আমাদের শক্তির সমবিভাজন নীতির সংজ্ঞা। এখন দেখব যে আমরা এটা কিভাবে পাই বা এটা কেন হয় হাফ কেটি। ঠিক আছে, এখানে দেখো বলছি যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে তাপীয় সাম্য অবস্থায় আমরা দেখেছি, গ্যাসের গতিতত্ত্বের তাপীয় সাম্য অবস্থায় দেখেছি প্রতিটি অণুর ক্ষেত্রে 3টি স্বাধীনতার মাত্রা থাকে। 3টা স্বাধীনতার মাত্রা থাকে এবং সেই স্বাধীনতার মাত্রার দিকে তাদের বেগের উপাংশগুলো আমরা ধরেছিলাম UVW, তাই না? UVW। তাহলে UVW-কে যদি আমরা গড় বর্গ আকারে নিই তাহলে কি হবে? U² বার, V² বার, W² বার। তো আমরা দেখেছি যে এই একটা অণু যখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো গ্যাসীয় পদার্থের গতিশীল থাকে, অর্থাৎ XY Z অক্ষের দিকে তাদের বেগের যে উপাংশ UVW এগুলো অভিন্ন থাকে। তাহলে অভিন্ন যদি থাকে তাহলে গড় বর্গ মানও অভিন্ন থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা তাহলে কি দেখাতে পারি? এটা যদি অভিন্ন হয় তাহলে U² বার = V² বার = W² এটা বলতে পারি আমরা। কিন্তু আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা দেখেছিলাম যে C ভেক্টর = UI + VJ + WK। তাহলে C² = U² +
ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। এখন যদি এদের গড় মান নিই তাহলে এটা গড় মানটাও সমান হবে, বা এখানেও যদি আমরা গড় মানটাই ব্যবহার করতাম তাহলে এটা লিখতে পারবো, তাহলে এটা লেখা যায়। এটা হচ্ছে ভেক্টরের নিয়ম অনুযায়ী এটা লেখা যায়। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার বার, এইটা আমরা লিখতে পারি। এবং এটার ক্ষেত্রে আরও মজার বিষয় হচ্ছে যে শক্তির পরিমাণ যেটা, যদি এইটা এইভাবে থাকে তাহলে শক্তিও সমভাবে বণ্টিত থাকবে, শক্তিও। তাহলে মাত্রা প্রতি শক্তিও অভিন্ন হবে। এবং তাহলে কি হবে, হাফ এম পি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম ডাব্লিউ স্কোয়ার বার, এইটা হবে। তাহলে এইটা যদি হয় তাহলে এখন ওই অণুর গড় মোট শক্তি কত হবে, একটা অণুর মোট শক্তি। তাহলে একটা অণুর মোট শক্তি তাহলে কি বলবো আমরা, প্রতি অণুর শক্তি যেটা সেটা আমরা বের করতে পারি। তাহলে প্রতি অণুর শক্তি কত হবে, প্রতি অণুর মোট শক্তি। এইখানে জিনিসটা আমরা যেটা করতে চাচ্ছিলাম, তাহলে এইটা যদি দেখি তাহলে আমরা গড় বর্গবেগের সঙ্গে আমরা কিভাবে দেখতে পারবো, তাহলে এইটাকে যদি আমরা কাজে লাগাই এই জায়গাটা, তাহলে আমরা কি বলতে পারবো, এটা সমান, তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার এটা সমান, তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু এরা সমান তাহলে এই সি স্কোয়ার বার এখানেই দেখিয়ে দিই আমরা, তাহলে সি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার বার সমান 3 ভি স্কোয়ার বার সমান 3 ডাব্লিউ স্কোয়ার বার, এটা বলতে পারি আমরা। তাহলে সেটা যদি বলতে পারি তাহলে এই তিনটা শক্তির মোট সমষ্টি যেটা, বা শক্তির সমষ্টি যেটা, সেটা হলো ওই একটা অণুর মোট শক্তি। তাহলে প্রতি অণুর মোট শক্তি, প্রতি অণুর মোট শক্তি, তাহলে প্রতি অণুর মোট শক্তি কত হবে, হাফ এম সি স্কোয়ার বার, তাহলে এটা সমান কত হবে, তাহলে এই তিনটার যোগফল, এই তিনটার যোগফল, তাহলে এটাকে আমরা বলতে পারি কি 3 ইন্টু হাফ এম সি স্কোয়ার। তাহলে 1 বাই, এইভাবেই যদি লিখি আমরা তাহলে হাফ এম সি স্কোয়ার বার সমান কত, 3 স্কোয়ার 3 ইউ স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম 3 ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম 3 ডাব্লিউ স্কোয়ার বার, এইটাকে বলতে পারি আমরা এটা। তাহলে এখন আমরা কি বলতে পারি যে হাফ এম ইউ স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ এম ডাব্লিউ স্কোয়ার বার ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে 1/3 হাফ এম সি স্কোয়ার বার, এটা বলতে পারি হাফ এম সি স্কোয়ার বার, হাফ এম সি স্কোয়ার বার। তাহলে এইটা আমরা একটা নাম্বার দিয়ে রেখে দিই, 1 নম্বর সমীকরণ থাক এটা আমাদের। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাত্রা প্রতি শক্তির পরিমাণ এটা, যেমন এইটার মানই হচ্ছে আমাদের 1/3 হাফ এম সি স্কোয়ার বার, 1/3 হাফ এম সি স্কোয়ার বার। কিন্তু আমরা শক্তির বন্টন থেকে যেটা জানি, এটা হলো মোট শক্তির, এটা হলো অক্ষ প্রতি শক্তি, এটাকে আমরা বলতে পারি যে অক্ষ প্রতি শক্তি, এটা বলা যায়, মানে এক একটা অক্ষ বরাবর শক্তির পরিমাণ যেটা সেটা বলতে পারি। আবার প্রতিটি অণুর গড়
শক্তির মান আমরা এভাবেও বলতে পারি যে প্রতিটি অণুর গড় শক্তির মান হাফ mc স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 3/2 কেটি, 3/2 কেটি, 3/2 কেটি। এখানে কে সেই বোল্টজম্যান কনস্ট্যান্ট এবং টি হলো কেলভিন টেম্পারেচার। এখানে এই 3/2 যেটা আসে, এই 3/2টাও কিন্তু আমাদের সেই মোনোঅ্যাটমিক গ্যাসের জন্যই আমরা ব্যবহার করে থাকি। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, তাহলে এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, 2 নম্বর, তাহলে 1 আর 2কে যদি আমরা সমতায় নিয়ে আসি তাহলে কিভাবে লিখতে পারি? অতএব 1 ও 2 নম্বর থেকে অক্ষ প্রতি শক্তি, প্রতিটি অণুর অক্ষ প্রতি শক্তির মান তাহলে কত হবে? 1 আর 2 থেকে আমরা দেখতে পারি, তাহলে কত? হাফ m ইউ স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ m ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু হাফ m ডাব্লিউ স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু 3/2 কেটি। এটা লিখতে পারি কিনা আমরা? তাহলে এটা যদি লিখতে পারি তাহলে কি দাঁড়ালো যে আমাদের একটা অণু, এটা মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রেই যদি আমরা দেখি তাহলে একটা অণু 3টা অক্ষ বরাবর চলতে পারে। তাহলে সেই 3টা অক্ষ বরাবর যখন চলবে তখন তার বেগের উপাংশগুলো থাকে হচ্ছে এরকম, তাই না? বেগের উপাংশগুলো এরকম। তাহলে সেই বেগের উপাংশগুলোর ক্ষেত্রে তার গড় মান যেটা, সেই গড় মান যে কোনো একটা অক্ষের দিকে তার গড় মানের 3 গুণ, অর্থাৎ 3টা অক্ষের বেগের সমষ্টি যে, তাহলে 3 গুণ। তাহলে সি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 3 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ভি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 3 ডাব্লিউ স্কোয়ার বার। তাহলে সেই দিক থেকে আমরা দেখছি তাহলে প্রতি মাত্রার শক্তির পরিমাণ কত এইটা? তাহলে মোট শক্তির পরিমাণ একটা অণুর জন্য, তাহলে প্রতি অণুর মোট শক্তি তাহলে কত হবে? হাফ এম সি স্কোয়ার যেটা, সেটা হবে তাহলে এইটা 3 গুণ, এটার 3 গুণ, এটার 3 গুণ, 3 দ্বিগুণ করেছি। তাহলে অক্ষপতি শক্তি হলো এইটা, এটা হলো অক্ষপতি শক্তি। তাহলে অক্ষপতি প্রতি অণুর শক্তি। কিন্তু আমরা জানি যে গড় গতি শক্তির একটা মান আছে কত? হাফ এম সি স্কোয়ার বার, হাফ এম সি স্কোয়ার বার ইজ ইকুয়াল টু 3/2 কেটি, 3/2 কেটি। তাহলে ওই যে এনার্জি বন্টন যেটা আমরা দেখেছিলাম, এটা কিউব ধরে নিই, তাহলে সেটার ক্ষেত্রে এটা যদি হয় তাহলে এই মানটা এখন আমরা 1 নম্বর সমীকরণে বসালে কি পাবো? অক্ষ প্রতি মোট শক্তির মান পাবো। হাফ এম ইউ স্কোয়ার বার, হাফ এম ডাব্লিউ স্কোয়ার বার, হাফ এম ভি স্কোয়ার বার, এক্স ওয়াই জেড অক্ষের দিকে মোট শক্তির পরিমাণ হলো এইটা। তাহলে এইটা সমান আমরা দেখতে পাচ্ছি কত? হাফ কেটি। এই হাফ কেটি যেটা, এটাই অক্ষপতি শক্তির পরিমাণ। তাহলে অক্ষপতি বলতে আমরা কি বোঝাচ্ছি? যে ওই 3টা স্বাধীনতার মাত্রা নিয়েছিলাম আমরা, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড মাত্রা পিছু শক্তির পরিমাণ কত? হাফ কেটি। তাহলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর শক্তির পরিমাণ হচ্ছে কত? হাফ কেটি। তাহলে প্রত্যেক অক্ষ একটি স্বাধীনতার মাত্রা নির্দেশ করে। তাহলে স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ কত? হাফ কেটি, হাফ কেটি। স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হচ্ছে আমাদের হাফ কেটি। স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হলো হাফ কেটি। তাহলে এখন যদি 100টা স্বাধীনতার মাত্রা হয় তাহলে আমাদের কি এই শক্তির পরিমাণকে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ যে কোনো পরিমাণ শক্তির মাত্রার জন্য, স্বাধীনতার মাত্রার জন্য আমাদের এই অংশটুকু প্রযোজ্য, যেটা আমরা প্রথমে লিখেছিলাম এই যে এইখানে
যে স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হাফ কেটি, সেটা এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি। তাহলে স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি, স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণ হলো আমাদের হাফ কেটি। তাহলে এইখানে আরেকটা জিনিস দেখানো যায় যে কোনো একটা বস্তুর যদি দুই ধরনের শক্তি থাকে, আমরা দেখেছি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শক্তি শুধুমাত্র গতিশক্তি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শক্তি হলো গতিশক্তি। তাহলে এখন কোনো একটা বস্তুর যদি দুই ধরনের শক্তি থাকে, কোনো কণার মোট শক্তি সমান যদি এমন হয় যে মোট শক্তি সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাহলে গতিশক্তি একটা মাত্রা, তাহলে সেই দিকে কত হবে হাফ কেটি প্লাস এটার জন্য কত হবে হাফ কেটি, তাহলে কত কেটি, তাহলে মোট শক্তি কত হবে কেটি। এটা আমরা দেখাতে পারি। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বিভব শক্তি তো থাকে না, থাকে শুধু কি গতিশক্তি। এই জন্য আমরা স্বাধীনতার মাত্রা প্রতি শক্তির পরিমাণকে হাফ কেটি অর্থেই ব্যবহার করব। এখন যে কোনো সংখ্যক স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তাহলে যে কোনো একটি গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এফ সমান এফ, ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু এফ, স্বাধীনতার মাত্রা হলো কত এফ। অতএব মোট শক্তি কত হবে ওই গ্যাসের, মোট শক্তি ই ইজ ইকুয়াল টু আমরা কত বলবো, তাহলে এফ বাই টু কেটি, এফ বাই টু কেটি। এটাই তাহলে আমাদের হচ্ছে, এটাই হলো আমাদের মোট শক্তির পরিমাণ। যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ বাই টু কেটি। এখন আমরা দেখি মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ এক পরমাণু গ্যাসের জন্য, অর্থাৎ মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস, ওই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এদের জন্য তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, এফ ইজ ইকুয়াল টু 3। অতএব মোট শক্তির পরিমাণ, একটি অণুর মোট গতিশক্তি, একটি অণুর মোট গতিশক্তি সমান তাহলে কত হবে ই ইজ ইকুয়াল টু, যদি বলি আমরা তাহলে এফ মানে 3, তাহলে 3/2 কেটি, 3/2 কেটি, 3/2 কেটি। প্রতি মোলের জন্য মোট গতিশক্তি কত হবে, তাহলে মোট গতিশক্তি 3/2 RT, 3/2 RT, 3/2 RT। এইটা হলো মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে একটি অণুর মোট শক্তির পরিমাণ হচ্ছে 3/2 RT, তার মানে এফ এর মান হলো 3। তাহলে এক মোলের প্রতি মোলের জন্য কত হবে 3/2। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে তাহলে কি হবে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কত 5। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে একটি অণুর মোট শক্তি, একটি অণুর মোট শক্তি ই ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 5/2 কেটি, 5/2 কেটি। আর বহু পরমাণুকের জন্য কত হবে, বহু পরমাণু গ্যাসের জন্য একটি অণুর মোট শক্তি, একটি অণুর মোট
শক্তি ইজ ইকুয়াল টু তাহলে কত 6/2 কেটি। তার মানে সূত্র এইটাই আমাদের যথেষ্ট, F/2 কেটি, F/2 কেটি। তাহলে আমরা তো জানি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু 3, দ্বিপরমাণুকের জন্য 5, বহু পরমাণুকের জন্য 6। তাহলে এইটা যদি আমরা মনে রাখি আর E ইজ ইকুয়াল টু F/2 কেটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হচ্ছে যে কোনো পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমাদের মোট শক্তির পরিমাণ আমরা বের করতে পারবো। তাহলে আমাদের জানতে হবে যে স্বাধীনতার মাত্রা কত কোনো একটি গ্যাসীয় পদার্থের, আর মাত্রা প্রতি শক্তি কত, এই দুটো জিনিস জানা দরকার। এর আগের লেকচারে আমরা দেখেছি যে স্বাধীনতার মাত্রা এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে 3, দ্বিপরমাণুকের জন্য 5, বহু পরমাণুকের জন্য হলো 6। কিন্তু এখানে এসে দেখলাম যে মাত্রা প্রতি শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি। তাহলে হাফ কেটি, ওটাতে গুণ করে দিলে আমাদের মোট শক্তির পরিমাণ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমরা আফটার অল কী বলবো, যে কোনো গ্যাসীয় পদার্থের মোট শক্তির পরিমাণ, অতএব কোনো গ্যাসীয় পদার্থের মোট শক্তির পরিমাণ সমান হচ্ছে F/2 কেটি, যেখানে F ইজ ইকুয়াল টু 3, 5, 6। এই এক পরমাণু, বহু পরমাণুকার, দ্বিপরমাণুকের ক্ষেত্রে। তাহলে এটাই হলো আমাদের এখানকার শক্তির সমবিভাজন নীতি। তাহলে দেখা গেল প্রত্যেক স্বাধীনতার মাত্রার উপরে শক্তির পরিমাণ একই থাকছে, তাই না, সমভাবে বণ্টিত, শক্তি সমভাবে বণ্টিত। তো এটা তোমরা দেখো, ভালো করে পড়ো, এবং এর গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করো। আমি এর পরবর্তী লেকচারে এর নিউমেরিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।